প্রশাসনের যে রদবদলের কথা বলা হচ্ছে কিংবা সব জায়গায় যে এক ধরনের কেউ নিজে পদত্যাগ করছেন কিংবা কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই সব কিছু মিলিয়ে প্রশাসনে যখন ঢেলে সাজানোর ব্যাপারটি একবারে চলে আসে তখন কবে নাগাদ স্বাভাবিক হবে? যদি একেবারে নির্দিষ্ট করে শিক্ষা খাতের কথাই বলি, আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন, যে ক্লাসেই বা কবে ছাত্ররা ফিরবে, শিক্ষক ছাত্রদের যে মিলন মেলায় পরিণত হওয়ার কথা ক্যাম্পাসগুলো, সেই জায়গাটি কবে হবে? ছাত্ররা তো এখনও রাস্তায় আছে, তারা নানা রকম সংস্কারের মধ্যে আছে, এইসবটা তো আসলে পার্মানেন্ট সলিউশন না। সেই জায়গায় তাদের শিক্ষাঙ্গনে ফেরার ব্যাপারটি কি হবে? আচ্ছা, ধন্যবাদ আমিনুল ভাই আপনাকে আবারও আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শুরু করি এভাবেই, সেটা হচ্ছে যে দেখুন, দীর্ঘদিনের যে একটি কি বলা যায় যে কর্তৃত্ববাদী সরকারি শাসন, এই শাসন থেকে যখন তারা পালিয়ে যায় তখন ওভারনাইট কিন্তু সবকিছুই স্বাভাবিক হবে এমনটি কিন্তু প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে করি না। আমি জানি যে কিছু সময় অবশ্যই আপনাকে দিতে হবে এবং আমার ধারণা বাংলাদেশের জনগণও আসলে সেই সময়টা দিতে চায়। তার কারণ তারা চায় যে আসলে এখন যে অবস্থাটা চলছে, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে সময় দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমি নাগরিক হিসেবে মনে করি। আমি একটু এই জায়গা থেকে শুরু করি। যেমন গত 9 তারিখে আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করছি এবং এখানে আপনার 3জন ব্যক্তি পদত্যাগ করায় আলটিমেটলি আইনগতভাবে যেটি হয় সেটি হচ্ছে ডিনস কমিটি আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেটি প্রক্রিয়াগতভাবে আমি এই ডিনস কমিটির সভাপতি। গত 9 তারিখে আমরা একটা মিটিং করেছি, করে আমরা কিন্তু মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠিয়েছি এবং এটির কারণ হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের একটা ডিমান্ড ছিল যে যত দ্রুত সম্ভব স্যার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেয়া। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট, সেই অনুযায়ী আমরা নিজেরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। যেহেতু প্রশাসন পদত্যাগ করেছে, শুধু সিন্ডিকেট করে বন্ধ করা হয়েছে। এই সিন্ডিকেট আহ্বান করতে গেলে নিঃসন্দেহে সেই প্রশাসনগুলোর প্রয়োজন আছে। এখন আগামীকালকে আরেকটা মিটিং আছে আমাদের, যেখানে আজকে আমাকে সমন্বয়কারী ফোন দিয়েছে যে আপনারা স্যার আমাদের ক্লাস ওপেন করার সুযোগ করে দেন। তারা অলরেডি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে, হলগুলোতে অবস্থান করছে এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়কে ওন করছে, তারা পাহারা দিচ্ছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন এই কার্যক্রমের সাথে যুক্ত। এখানে দেখুন, একটা জিনিস আমি এখানে বলতে চাই, সৌরভ ভাই বলেছেন এখানে, সেটি হচ্ছে আইনের যে আইন যথারীতি তার অনুযায়ী চলবে, কথাটা খুবই সত্য, শুনতেও ভালো লাগে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনের প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ। আইন আসলে যথারীতি প্রয়োগটা হয় কিনা, এই আইনের যথারীতি প্রয়োগ না হওয়ার কারণে কিন্তু আইনের অপব্যবহার হয় এবং এই অপব্যবহার করার কারণে আজকে দেখুন যে একটি সরকার যার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রীরা পালিয়ে যাচ্ছে। কি কারণে? কারণ নিশ্চয়ই তারা এমন কিছু কার্যক্রম করেছেন তার নিজের ভিতরে আস্থা ছিল না যে আমি জনগণের ভেতরে থাকবো। কারণ এই ঘটনা কিন্তু অতীতে কখনোই ঘটে নাই, ইভেন স্বৈরশাসক এরশাদের সময় কিন্তু ঘটে নাই। আরেকটি লক্ষ্য যদি দেখেন, ষড়যন্ত্র, আমি ব্যক্তিগতভাবে মনে করি ষড়যন্ত্র যে এখনো পুরোপুরি শেষ হয়েছে তাও নয়। কারণ বিগত দিনের যে সরকারের যে চাদর পুরো দেশব্যাপী, এই চাদরের উপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখানে অবস্থান করছে। সুতরাং এই চাদরের বিভিন্ন জায়গা আছে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি দিতে হবে, এই চাদর পরিবর্তন করতে হবে তাদের মতো করে, তাদের নিরাপত্তার জন্য, বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তার জন্য। আরেকটি জিনিস, যে নেক্সাসটা তৈরি হয়েছিল দীর্ঘদিন যাবৎ, এই নেক্সাস কিন্তু আপনাকে ভাঙতে হবে। কারণ আমি মনে করি এটি ক্রমান্বয়ে ভাঙা শুরু হয়েছে এবং সম্ভবত এটা খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা নিশ্চয়ই আরো পজিটিভিটি দেখবো। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা আপনি নিশ্চিত করতে না পারবেন বিশ্ববিদ্যালয়গুলোতে, সকল ছাত্রের সহাবস্থান নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় নিশ্চয়ই বর্তমান সরকার এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন এবং তারা নিশ্চয়ই একটা জুডিশিয়াল সিদ্ধান্তই এখানে দিবেন। আরেকটি জিনিস আপনি দেখেন যে এখানে আমি এই কথাটি বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি মোটা দাগে কয়েকটি ঘটনা বলি আপনাকে। একটা হচ্ছে পিলখানার ঘটনা। আপনি দেখবেন পিলখানায় যে আমি আসছি, পিলখানায় যে 57 জন সেনা কর্মকর্তা হত্যা হয়েছে, এর বিচার কিন্তু বাংলাদেশের মানুষ দৃশ্যপটে দেখে নাই। 2 নাম্বার, আপনি দেখেন হেফাজতের উপরে যে নির্যাতনটা হচ্ছে, যে হত্যাটা হচ্ছে, সেটিও কিন্তু বাংলাদেশের আমি আসবো, আবার আপনার কাছে আসবো, একটু শুনে আসি। আমাকে যদি পরবর্তী সুযোগ দেন তাহলে সুযোগ দেব, জি, তাহলে আমি পরে এটা তুলে দেবো। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।